দেশ পুনর্গঠনে বিএনপির মূল লক্ষ্য, ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। কারো হুমকি ধামকি না শুনতে ডিসিদের নির্দেশ প্রধান উপদেষ্টার। পাসপোর্টে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আগামী সপ্তাহেই, নেতৃত্বে আসছেন নাহিদ ইসলাম। রাজধানীতে প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ, অবরোধ, পুলিশের লাঠিচার্জ, জলকামান। ভোজ্য তেলের সরবরাহ কমানোর প্রমাণ পেয়েছে ভোক্ত অধিকার, নানা পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবর। স্বৈরাচার শেখ হাসিনার ধ্বংস করে দেয়া দেশকে সামনে এগিয়ে নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। এদিকে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। দীর্ঘ ১৬ বছর পর নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সামনে নেতৃত্ব বেছে নেয়ার সুযোগ এসেছে। ১৫ বছরে আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, এই দেশকে এখন পুনর্গঠন করতে হবে। আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এদিকে ঠাকুরগাঁয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এদিকে নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা নিশ্চয়তা না হলে আরো অনিশ্চয়তা বাড়বে। বর্তমান পরিস্থিতি নতুন বাংলাদেশ নির্মাণের পথে বাধা তৈরি করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা প্রশাসকদের কারো রক্তচক্ষু ধমকে কাজ না করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রশাসনের কাজে একে অন্যের উপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি। সকালে ডিসি সম্মেলনের উদ্বোধন করে দেয়া বক্তব্যে তিনি আরো জানান, পাসপোর্ট পেতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ভাষণ প্রদানের জন্য ঢাকায় শুরু হলো 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। রোববার শাপলা হলে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জেলা প্রশাসকদের দেন নানা দিক নির্দেশনা। এ সময় প্রশাসনের কাজে যেন কোনো শৃঙ্খলা ভঙ্গ না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। জানান, আইন অনুযায়ী কাজ করবেন প্রশাসনের কর্মকর্তারা। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে, এই নয় যে এটা আমার কাজ ছিল না, কাজে আমি আর মনোযোগ দিই নাই, এটা তো বললে হবে না। আমরা তো সবাই মিলে সরকার, এটার থেকে আমাদের উদ্ধার করতেই হবে। নাগরিক সেবা পেতে নানা ভোগান্তির কথা সামনে এনে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, সব সেবাই অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট নাগরিকের অধিকার,
তাই সেটি পেতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটার থেকে উঠে গেল। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকার, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছে দেওয়া হবে। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা আপনি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সরকারি কাজে নিজেদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করতেও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি সুশাসন নিশ্চিতে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। স্বাস্থ্য খাতে চিকিৎসক সহ 5,000 শূন্য পদে নিয়োগের প্রচেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। এছাড়া আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতে দেওয়া হয়েছে নির্দেশনা। রোববার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুই উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয়েছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। রোববার সকালে প্রধান উপদেষ্টার উদ্বোধনের পর প্রথম দিন শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য অধিবেশন দিয়ে শুরু হয় সম্মেলন। নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি সুশাসন নিশ্চিত ও বর্তমান সরকারের লক্ষ্য পূরণে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। আসছে বাজেটে উন্নয়নের চেয়ে শিক্ষা স্বাস্থ্য খাতে মান বাড়াতে বরাদ্দ বেশি থাকবে বলেও জানান তিনি। আমাদের সরকারের তো প্রধান কাজ হলো সবাই দাবি দেওয়া মেটানো না, বরং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে উত্তরণ হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়। দ্বিতীয় কার্য অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিতে শূন্য পদ পূরণে 5,000 চিকিৎসক নিয়োগ করা হবে। ডিসিদের জেলা হাসপাতালগুলোর কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন তিনি। আমরা আশা করি যদি 5,000 পদ সৃজন করা সম্ভব হয় এবং তখন তাদের পোস্টিংয়ের মাধ্যমে আসলে এই যে বিভিন্ন বড় হাসপাতাল, এটা আসলে ছড়ানো ছিটানো, একেবারে ইউনিয়নে যেমন ঘাটতি আছে আবার মেডিকেল কলেজ হাসপাতালেও আছে। এটা মূল ব্যাপারটা হচ্ছে যে মূল এন্ট্রি পোস্টেই আমাদের 5,000-এর চেয়ে বেশি পদের ঘাটতি আছে। স্বাস্থ্য খাতে দেশের প্রচলিত আইন প্রয়োগে জোর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। আইন আছে অনেক ক্ষেত্রে, কিন্তু আইনের প্রয়োগটা নাই। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে দুর্নীতি কমাতে অনলাইনে শতভাগ সেবা নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, কোথায় কোথায় দুর্নীতি রয়েছে সেগুলো কর্মকর্তারাই ভালো জানেন। দুর্নীতি থেকে বের হতে পারলেই দেশের উন্নয়ন সহজ হবে। এ সময় অধ্যাপক ইউনূস জানান, যেসব জেলায় অনলাইন সেবা বেশি হবে সেসব জেলাকে র্যাঙ্কিংয়ের মাধ্যমে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতা বাড়লে অনলাইন সেবা কার্যক্রম আরও বাড়বে বলেও উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশের উন্নতি কেউ দমিয়ে রাখতে পারবে না। তরুণরা জুলাই আগস্টে যা দেখিয়েছেন তা অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই বিপ্লব হারিয়ে যেতে দেয়া হবে না। সব ক্ষেত্রে তরুণদের সুযোগ দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। সহযোগিতা করছেন মিস নুরজাহান। অনলাইন সার্ভিস যেগুলো তৈরি আছে, ভবিষ্যতে তৈরি হবে সেগুলোর কথা বলছি, যেগুলো তৈরি আছে এটা 100% আমরা ইমপ্লিমেন্ট করে যেতে পারি। কেউ যেন এটা বাধা দেওয়ার জন্য আবার কোমর বেঁধে লেগে না যায়, কারণ কোমর বেঁধে লেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এতে দিয়ে তার যত কিছু সুযোগ সুবিধা তার পেত, এটা বন্ধ হয়ে গেলে তার হবে তাকে সে নানা ব্যাখ্যা দেবে, নানা ব্যাখ্যার কোনো অন্ত নাই এগুলোর। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটি বলছে, এই জন্য তাকে এই সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে হবে। নেতারা জানান, দলের শীর্ষ পর্যায়ে থাকবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটি অংশ। আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় হাসিনা সরকারের। গত 14 সেপ্টেম্বর আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই দল গঠনের কাজ শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। শতাধিক নামের প্রস্তাব আসলেও চূড়ান্ত হয়নি এখনো। অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন দেশের নতুন পার্টিগুলো কিভাবে গঠিত হয়েছে, সেই সাথে যুদ্ধ পরবর্তী দেশগুলোতে আসলে কিভাবে সংগঠনগুলো চলেছে, এই জায়গাগুলো আমরা স্টাডি করার চেষ্টা করছি, যাতে করে আমাদের এখন যেই দল হবে সেই গঠনতন্ত্রে নতুনত্বের আইডিয়া থাকবে। দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, এটা প্রায় নিশ্চিত। জাতীয় নাগরিক কমিটি বলছে তিনি দায়িত্ব নিতে চাইলে এ সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে। নেতারা জানান প্রথমে হবে আহ্বায়ক কমিটি, এরপর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি যে নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক, এই যে পদটি, এই পদটিতেও তার যে আসার বিষয়টি, এটি নিয়েও আলোচনা চলছে। এখনও শতভাগ কনফার্ম করা পসিবল না। কনফার্ম আপনি সেদিনই হতে পারবেন যেদিন আসলে নাহিদ ইসলাম পদত্যাগ করে আসবে। তবে আমরা মনে করি যে অল্প 2-3 দিনের মধ্যেই আমাদের এই যে কনফার্ম হওয়ার যে প্রসেসটি, যে নাহিদ ইসলাম শতভাগ কনফার্ম যে এখান থেকে আসছেন, সেটি আমরা বলতে পারব। নেতারা জানান এটি হবে মধ্যপন্থার রাজনৈতিক দল। এটি ব্যক্তি কেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব শর্ত লাগে সেটিও এরই মধ্যে পূরণ হয়ে গেছে। আমরা তারুণ নেতৃত্বের কথা বলছি এই কারণে যে অন্য যে দলগুলো আছে সেই দলগুলোতে তারুণ্যের নেতৃত্বের জায়গাটা তুলনামূলকভাবে খুবই কম। আমাদের এখানে তারুণ্যের নেতৃত্বটাই প্রধান হয়ে উঠবে, কিন্তু এতে করে যারা তারুণ্যের বয়সটা হয়তো বয়সের দিক দিয়ে পার হয়ে গেছেন কিন্তু মনের দিক দিয়ে এখনো তরুণ আছেন, তাদেরকে আমরা আমাদের যে কার্যক্রম তার সঙ্গে ওতপ্রোতভাবে রাখতে চাই। এই রাজনৈতিক দলের একটি ছাত্র সহযোগী সংগঠন করা হবে, যাতে থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হেনস্থার অভিযোগে 9 ছাত্রীর বহিষ্কারাদেশ 3 দিনের মধ্যে প্রত্যাহার না করলে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বহিষ্কৃত শিক্ষার্থীরা। বিকেলে 16 শহর রেল স্টেশন চত্বরে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। এসব দাবি হলো 3 দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার, হামলাকারীদের শাস্তির আওতায় আনা এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণ, ভাঙচুর ও আক্রমণকারীদের হামলায় বাধা দিতে ব্যর্থতার দায় প্রক্টোরিয়াল বডিকে নিতে হবে। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বহিষ্কারের প্রতিবাদ, প্রক্টরের কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা এবং অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। 5 ফেব্রুয়ারি শেখ হাসিনা হলের সামনে নৌকার প্রতিকৃতি সরানোর ঘটনাকে কেন্দ্র করে সহকারী প্রক্টর অধ্যাপক ডক্টর কোরবান আলীকে হেনস্থার অভিযোগে 10 শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারের চিঠি আমরা পাই, তার জন্য আমরা 3 দিন সময় দিব ওদেরকে এই বহিষ্কারাদেশ, অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জন্য, এবং ওনারা পুনরায় সুষ্ঠুভাবে তদন্তের বিচার বিশ্লেষণ করুন। কারণ এখানে তদন্ত কমিটি সহ পুরো তদন্তের রিপোর্টই বায়াস ছিল। নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের জল কামান দিয়ে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুরুষ প্রার্থীদের বেশ কয়েকজনকে লাঠি পেটাও করা হয়েছে। রোববার বিকেল 4টার দিকে শিক্ষা ভবনের সামনে সচিবালয়মুখী সড়কে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে পুরুষ প্রার্থীরা সেখান থেকে সরে গেলেও রাস্তায় বসে বিক্ষোভ করেন নারীরা। পরে পানি এবং টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর আগে বেলা 11টায় রাজধানীর শাহবাগে জড়ো হয়ে পূর্ব ঘোষিত মহাসমাবেশ শুরু করেন তারা। এরপর 3টার দিকে শাহবাগ থেকে পদযাত্রা শুরু করেন। গেল 6 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 3য় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ 6531 জনের নিয়োগ বাতিল করে রায় দেন হাইকোর্ট। এরপর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন তারা। আমাদের হয়রানি করে কি হবে? আজকে যদি আপনাদের চাকরিটা এভাবে চলে যায়, আপনারা কি করতেন তখন? আপনারা কি বসে থাকতেন? এটার সাথে আমাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাই দাবি আমাদের 6531 জনের দ্রুত যোগদান দিয়ে দিন। আমাদের যোগদান দিলে আমরা আর কোনো অধিকার নিয়ে রাস্তায় দাঁড়াবো না, আমরা বাড়ি চলে যাব। হয়তো ভয় জল কামান দেয়া হয়েছিল, টিয়ার গ্যাস মারিয়েছিল, আমরা আগুন জ্বালিয়ে আমরা তাপ নিতেছিলাম, পুলিশ এসে আগুনও নিভিয়ে দিয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে সিএনজি চালকরা। এতে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সিএনজি অটোরিকশা মিটারে না চালানোর দাবিতে বিক্ষোভ করেন চালকরা। তাদের দাবি, ব্যাটারি চালিত অটোরিকশা মিটার ছাড়া চললে তারা কেন পারবে না।
পরে বিক্ষোভের মুখে জেল জরিমানার নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। পাঠাও চালক ফয়সাল হোসেন যাত্রী নিয়ে যাচ্ছিলেন বিমানবন্দর সড়কের বনানীর বিআরটিএর কার্যালয়ের সামনে আসলে সিএনজি চালকদের হামলার শিকার হন তিনি। শুধু ফয়সালই নন, সিএনজি চালকদের এই কর্মসূচিতে যারা অংশ নেননি সেসব সিএনজির প্লাগ ও মিটার খুলে ফেলেন ক্ষুব্ধ চালকরা। লাঞ্ছিত হয়েছেন কেউ কেউ। সকাল 7টার দিকে রামপুরা বাজার এলাকায় মিটারের ভাড়ার অতিরিক্ত আদায় করলে জেল জরিমানার নিয়ম বাতিলের দাবিতে হঠাৎই সড়ক অবরোধ করেন চালকরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ি, গাবতলী, হাতিরঝিল এলাকায় রাস্তা অবরোধ করেন সিএনজি চালকরা, যার কারণে যানজটে আটকে পড়ে হাজারো যানবাহন। স্থবির হয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। চালকদের দাবি, সিএনজি মালিকরা ভাড়া নেন সরকারের নির্ধারণের বেশি, পাশাপাশি বেড়েছে গ্যাসের দামও, তাই মিটারে ভাড়া নিতে পারছেন না তারা। আমার রাস্তাটা ক্লিয়ার থাকলে সময় লাগতো 15 মিনিট, আমি 150 টাকা ভাড়া নিলে আমি হ্যাপি, আমার যাত্রীও হ্যাপি। আমার যখন 2.5 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা সময় লাগে, আমার যাত্রীকে আমি হ্যাপি করতে পারি না। যেটা অভিযোগ আছে সেটা আমরা মানি, কিন্তু যাত্রীরা যখন দেখে জাম করে যায় 2 ঘন্টা তখন তারা গেটটা খুলে তারা চলে যায়। আমাদেরকে তো 40 টাকা মিটার আছে, 40 টাকা দিয়ে চলে যায়। আমি যে 2 ঘন্টা বসে থাকি, এইটা দায়ভার কে দেবে? এমন পরিস্থিতিতে যানজট তৈরি হয় নগরীর বেশিরভাগ এলাকায়। গাড়ির জটে বন্ধ হয়ে যায় অলিগলিও। ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। আমরা কারণ বাজার যাবো মেডিকেল করানোর জন্য, সিএনজি পাচ্ছি না। এই সিএনজির জন্য আমরা আধা ঘন্টার উপরে দাঁড়ায় আছি। 20 মিনিট পর এক একটা গাড়ি আসছে। মনে হয় আমার দরকার রায়দা গাড়ি আসতেছে অনেক দেরিতে, হয়তো বা আমার ভিক্টোরে যাবো, তো ভিক্টোর গাড়ি আসতেছে অনেক দেরি করে। এইভাবে রাস্তা ভোগান্তি হচ্ছে। সিএনজি চালকদের অবরোধের কাছে পিছু হটেন কর্তৃপক্ষ। ঘণ্টা 2 পরে সিদ্ধান্ত প্রত্যাহারের চিঠি দেয় বিআরটিএ। কি আইনে কি আছে সেটা আর কি স্মরণ করে দিলাম। এই বিষয়টা নিয়ে যেহেতু অনেক এজিটেশন অনেকটা হচ্ছে, এই জন্য আমরা ওইটা আর কি আমরা প্রত্যাহার করলাম, মানে বাতিল করলাম। আইন অনুযায়ী সিএনজিতে মিটারের চেয়ে বেশি ভাড়া নিলে 50,000 টাকা জরিমানা করে মামলা দেওয়ার জন্য পুলিশকে 10 ফেব্রুয়ারি চিঠি দেয় বিআরটিএ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সব সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার আদালত এই আদেশ দেন। গত সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ছেলে, শাশুড়ি সহ পলকের সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব ফ্রিজের এই আদেশ দেন আদালত। এছাড়া বিদেশে বসুন্ধরা গ্রুপের সম্পদ এবং মালিক পরিচালকদের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া 8 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ কুমিল্লার সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়া এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 781 কোটি 31 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাজারে ভোজ্য তেল সরবরাহ কমানোর প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া কোম্পানির ডিলাররা তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন দোকানিদের। আগামীতে এমন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অধিদপ্তর। রোববার রাজধানীতে সংস্থার প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় রিফাইনারি অ্যাসোসিয়েশন আশ্বাস দিয়েছে রমজানে বাজারে ভোজ্য তেলের সংকট হবে না। 1 মাসেরও বেশি সময় ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। 5 ও 2 লিটারের বোতল নেই বললেই চলে। বাণিজ্য মন্ত্রণালয়ে কয়েক দফা দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে মিলাররা সরবরাহ কমিয়েছে, এমন অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। তাদের দাবি, সয়াবিন তেল পেতে আটা, ময়দা, চা, পোলাও চালের মতো পণ্য কিনতেও বাধ্য করছে ডিলাররা। ডিলার যারা আছে ওরা বলতে চাচ্ছে যে সরকারের সাথে বার্গেনিং হচ্ছে, দাম একটু বাড়ায় দিলে তেল চলে আসবে। ওটা 850 টাকা করে আমার কিনতে হয়, তো কেনার পরে এমআরপি হলো 852, তাহলে আমি বিক্রি করবো আরেকজন ব্যবসায়ীর কাছে, সে নিয়ে কত বিক্রি করবে? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময়ে সংস্থাটির কর্মকর্তারা জানান, বাজার ঘুরে দোকানীদের অভিযোগের সত্যতা পেয়েছেন তারা। দেখেছেন বোতলে মুদ্রিত দামের চেয়ে বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের।
তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিল মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম বাড়ায় আমদানি সংকট তৈরি হয়। তবে এ মাসের শেষ দিকেই আসবে বড় দুটি চালান। 22 তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি পে করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। বাজারে সময়মতো তেল সরবরাহ নিশ্চিতে মিলারদেরকে নির্দিষ্ট ট্রাক ভাড়ার বিনিময়ে ডিলার ও পাইকারি পর্যায়ে পাঠানোর নির্দেশ দেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। ডিলারদের নিকট তেল প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।